প্রতিদিন রাতে যখন আমি খালার সাথে ঘুমাতে যেতাম, খালা বলতেন মাঝখানে শুয়ে পড়ো, এটা সবার জন্য সুবিধে হবে। প্রথমে আমি ভেবেছিলাম এটি শুধু সাধারণ কথা, কিন্তু তার কথায় যেন অন্যরকম কিছু ইঙ্গিত ছিল। এক রাতে যখন খালু গভীর ঘুমেছিলেন এবং ঘরের পরিবেশ ছিল একদম নিস্তব্ধ, তখন আমি ঘুমের মধ্যে হঠাৎ কাঁধে কিছু অস্বাভাবিক অনুভব করলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো ভুল হচ্ছে বা এটি আমার কল্পনা, কিন্তু সেই স্পর্শটি ধীরে ধীরে কাঁধ থেকে নিচের দিকে সরে যেতে থাকে। সঙ্গে সঙ্গে আমার হৃৎস্পন্দন দ্রুত হতে থাকে এবং মনে অনেক প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। এটা আসলে কি ঘটছে? আমি একটু সরে দাঁড়িয়ে তাদের দিকে তাকালাম। তখন চোখে এক অদ্ভুত চিন্তা ভর করছিল, যা আমাকে বিভ্রান্ত করছিল। বাইরে যাবার জন্য একটা কারণ খুঁজতে লাগলাম। ঠিক তখনই খালা আমার হাত ধরে আটকে রাখতে চেষ্টা করলেন। এরপর আমি পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় খুঁজতে লাগলাম। কিছুদিন পরে খালা আবার রাতে আমার ঘরে ঘুমাতে এলেন। সেদিন আমি মাটিতে বিছানা পাতিনি, বরং নিজের বিছানায় শুয়ে পড়লাম। বিছানায় আমাকে শুয়ে থাকতে দেখে খালা খুশি হলেন। কিছুক্ষণ পর ঘরের আলো নিভিয়ে দেওয়ার পরে তার অভ্যেস মতো হাত আমার গায়ে এসে পড়ল। এবার আমি কিছু বললাম না বা কোনো প্রতিক্রিয়া দেখালাম না। আমার নাম ঋতিকা। আমি অষ্টাদশী এক তরুণী। আমার গায়ের রং ছিল ফর্সা, যা আমাকে আকর্ষণীয় করে তুলত। যখনই বাইরে বেরোতাম, সবাই আমার দিকে তাকিয়ে থাকত। আমি নিজের শরীরের ভালো যত্ন নিতাম। বন্ধুরা, আজকের গল্পটা খুবই স্পেশাল হতে চলেছে, তাই কেউ মিস করো না। দয়া করে গল্প ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কয়েকদিন আগে আমার খালা আমাকে তাদের বাড়িতে নিয়ে এসেছিলেন। তবে এটি গরমের ছুটি কাটানোর জন্য নয়, বরং এক বিশেষ কারণ ছিল। মায়ের সঙ্গে খালার বন্ধুত্ব থাকায় মায়ের কথায় আমি খালার কাছে এসেছিলাম। রিনা খালা আমার নিজের খালা নন। ফোনে জানানো হয়েছিল যে রিনা খালা আমাকে নিতে আসছেন এবং কিছুদিন তার বাসায় থাকতে হবে। মা বাবা দুজনেই চাকরিজীবী। কিছুদিন আগে মায়ের বদলি হয়েছে। সেই নতুন পোস্টিংয়ের গ্রামে বিদ্যুৎ বা পানির ভালো ব্যবস্থা নেই। মা সেখানে যোগ দেওয়ার আগেই গ্রামটি দেখে এসেছিলেন এবং পুরো পরিস্থিতি বুঝতে পেরেছিলেন। গ্রামের অবস্থা জানার পর বাবা মাকে পরামর্শ দিলেন প্রমোশন স্থল পরিবর্তন করাতে। এর জন্য মাকে হেডকোয়ার্টারে যেতে হয় এবং বাবা মা সেখানেই চলে গেলেন। ফেরার পথে তাদের গাড়ির দুর্ঘটনা ঘটে। সকালবেলা বেরোলেও বিকেল হতে তারা বাড়ি ফেরেনি দেখে চিন্তা হচ্ছিল। সন্ধ্যায় মায়ের ফোন এলে জানতে পারি দুর্ঘটনার কথা। মা জানালেন তার শারীরিক অবস্থা মোটামুটি ভালো, তবে বাবা প্রায় 1 মাসের জন্য হাসপাতালে থাকবেন। মা আমাকে সাহস দিয়ে বললেন, তুমি চিন্তা করো না, আমি না ফেরা পর্যন্ত তুমি আমার এক বন্ধুর বাড়িতে থাকবে। রিনা খালা তোমাকে নিতে আসছেন। কিছুক্ষণের মধ্যেই মায়ের ওই বন্ধু এলেন। খালাকে দেখেই আমি জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। কিছু বলতে চাইছিলাম, কিন্তু খালা সান্ত্বনা দিয়ে বললেন, তোমার মা বাবা খুব তাড়াতাড়ি ফিরে আসবেন, চিন্তা করো না। এই ছিল প্রথমবার খালার বাড়িতে আসা। ছোটবেলা থেকেই অন্যের বাড়িতে থাকতে কখনো ভালো লাগেনি, তবে এই দুর্ঘটনার পর খালার বাড়ি আমার জন্য আশ্রয়স্থল হয়ে উঠল। বাড়িতে পৌঁছে প্রথমবার খালুর সঙ্গে পরিচয় হল। তিনি আমাকে স্নেহের সঙ্গে গ্রহণ করলেন। মা বাবার দুর্ঘটনার কথা শুনে তার চোখেও জল এলো। আমাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলেন। তিনি বললেন, তুমি এখানে নিশ্চিন্তে থাকতে পারো, কোনো কিছু প্রয়োজন হলে দ্বিধা করো না। কথাগুলো আন্তরিক শোনালেও পরে বুঝতে পারি যে সবকিছু হয়তো তেমন ছিল না। সেই সময় আমার বয়স ছিল 18। কিছুদিন আগেই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শেষ করে ছুটি কাটাচ্ছিলাম। এই দুর্ঘটনার পরে মা বাবা নিরাপদে আছেন শুনে কিছুটা স্বস্তি পেলেও মন থেকে হাসি চলে গিয়েছিল। পরের দিন সকালে টিভির সামনে বসে থাকলেও মনোযোগ ছিল না, শুধু মা বাবার কথা ভাবছিলাম আর চোখে অশ্রু ছিল। তখন খালা এসে পাশে বসলেন। চোখের জল মুছে বললেন, এভাবে কেঁদো না, বেশি কাঁদলে মনে নেতিবাচক চিন্তা আসে। খালা আরও বললেন, এভাবে কাঁদলে তোমার বাবার সুস্থ হতে দেরি হবে এবং তাদের সঙ্গে দেখা হতেও দেরি হতে পারে। এরপরও মন ম্লান দেখে খালা বললেন, তোমার মুখে হাসি ফোটানোর জন্য আমার কাছে একটা মজার পরিকল্পনা আছে। তারপর খালা আমাকে তার ঘরে নিয়ে গেলেন এবং কিছু নতুন পোশাক দেখালেন যা আমার জন্য কিনে রেখেছিলেন। একটি সুন্দর ফ্রক পরিয়ে দিলেন, যা পরে নিজেকে সত্যিই খুব ভালো লাগছিল। আমার সাজসজ্জা আরও আকর্ষণীয় হয়ে উঠেছিল। তারপর খালা বললেন, আচ্ছা, এবার তোমার কয়েকটা ছবি তুলি। নতুন পোশাকে নিজেকে দেখে বেশ ভালো লাগছিল। তখনই খালু বাইরে থেকে ঢুকে এলেন এবং আমাকে দেখে প্রশংসা করতে শুরু করলেন। খালু আমার হাত ধরে একটু নাচ শুরু করলেন। কিছুক্ষণ পর খালা এসে আমাদের নাচ থামিয়ে বললেন, চলো এবার ছবি তুলি। তিনি আমার অনেকগুলো ছবি তুললেন।
এরপর খালুও আমার সঙ্গে ছবি তুলতে এলেন। ছবি তোলার সময় লক্ষ্য করলাম তার হাত বারবার আমার পিঠে চলে আসছিল, কিন্তু খালা এসব দেখেও খেয়াল করেননি। তিনি হাসি মুখে ছবি তুলতেই ব্যস্ত ছিলেন। খালুর এই আচরণ ক্রমশ অসহ্য হয়ে উঠছিল। আমি তাদের বাড়িতে আসার পর থেকেই খালু আমার খুব কাছে থাকার চেষ্টা করছিলেন, যা আমার কাছে অস্বস্তিকর মনে হচ্ছিল। অবস্থা বুঝেই আমি ধীরে ধীরে নিজেকে সরিয়ে আমার ঘরে চলে গেলাম। সেই রাতে খালা আমার ঘরে এসে বললেন, আজ থেকে তুমি আমার ঘরে ঘুমাবে? একা ঘরে থাকলে সারা রাত মা বাবার কথা ভেবে কাঁদবে। খালা যা বললেন তাতে আমি রাজি হয়ে গেলাম এবং তার ঘরে গিয়ে শুয়ে পড়লাম। তবে খেয়াল করলাম আমাকে খালা ও খালুর মাঝখানে ঘুমাতে হবে। প্রথমে একটু অস্বস্তি লাগলেও খালাকে না বলতে পারলাম না। লাইট বন্ধ করার পর হঠাৎ অনুভব করলাম কেউ যেন আমার শরীরে স্পর্শ করছে। বুঝতে পারলাম এটি একজন পুরুষের হাত, তাই আমি হাতটি সরিয়ে খালাকে দেখার সুযোগ দিলাম, যাতে তিনি এটি বুঝতে পারেন। খালা তখন ঘুমিয়েছিলেন, তবে হঠাৎ বুঝতে পারলেন যে হাতটি আমার দিকে ছিল। তখনই তিনি আলো জ্বালিয়ে আমাকে ঠিক করে শুইয়ে দিলেন। এরপর তিনি এসে আমার পাশে শুয়ে পড়লেন। পরের দিন সকালে তৈরি হয়ে বসেছিলাম। ভাবছিলাম খালা ও খালুর সঙ্গে দিন কাটানোর এটি আমার একমাত্র সুযোগ। খালা তখন রান্নাঘরে ছিলেন। হঠাৎ তার চিৎকার শুনে আমি দ্রুত রান্নাঘরের দিকে ছুটে গেলাম এবং দেখলাম খালা পড়ে গেছেন। তার হাঁটুর ওপর আঘাত লেগেছে। মনটা কেঁপে উঠল। দ্রুত তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, খালা আপনি ঠিক আছেন তো? তিনি ব্যথায় কাতরাচ্ছিলেন। খালু তৎক্ষণাৎ রান্নাঘরে এসে তাকে উঠতে সাহায্য করলেন, তবে তিনি দাঁড়াতে পারছিলেন না। খালু আমাদের দ্রুত হাসপাতালে নিয়ে গেলেন। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তার চেক আপ করে জানালেন খালার হাঁটুর ফ্র্যাকচারের জন্য প্লাস্টারে বাঁধা থাকবে। এই কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল। ভাবলাম এখন বাড়ির সব কাজ আমাকেই সামলাতে হবে। প্রায় 2 ঘন্টা পর আমরা হাসপাতাল থেকে বাড়ি ফিরলাম। খালা বাঁধায় কাতরালেও হাসি মুখে বললেন, তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাব। সেই সন্ধ্যায় রান্নার দায়িত্ব আমার ওপর পড়ল। রান্নাঘরে ঢোকার আগে খালা আমাকে নিজের একটি গাউন পরতে দিলেন এবং আমি রান্না শুরু করলাম। প্রথমে রান্নাঘর পরিষ্কার করলাম, তারপর সবজি রান্না শুরু করলাম। সবজি রান্নায় আমি বেশ দক্ষ ছিলাম, তবে রুটি বেলতে গিয়ে কিছুটা সমস্যায় পড়লাম, কারণ রুটি বানানোর অভ্যেস ছিল না। রুটি বানানোর জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু রুটিগুলো ঠিকমতো হচ্ছিল না। ঠিক তখনই পিছন থেকে এসে আমাকে শক্ত করে ধরে বললেন, তুমি তো রুটি বানাতে পারছো না, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হয়। তিনি আমার হাত ধরে রুটি বেলার চেষ্টা করতে লাগলেন, কিন্তু আমি বুঝতে পারছিলাম তার শেখানোর অজুহাতে অন্য উদ্দেশ্য ছিল। বারবার তার শরীর আমার কাছাকাছি চলে আসছিল এবং আমাকে অন্যভাবে স্পর্শ করার চেষ্টা করছিলেন। তার এই মনোভাব বুঝতে পেরে সাথে সাথে আমি নিজেকে সরিয়ে নিলাম এবং বললাম, খালু, দরকার নেই, আমি নিজেই বানিয়ে নেব। আজ যদি এত অসুবিধে হয় তবে কোনো কাজের লোক রেখে দিন। আমার কথায় তিনি অপ্রস্তুত হয়ে রান্নাঘর ছেড়ে চলে গেলেন। পরে রাতে খালা আমার বানানো অসম্পূর্ণ রুটিগুলো খেয়ে নিলেন এবং আমাকে বললেন, তুমি ভালো করেছো মা। সেই রাতে শোবার সময় খালু আমার ঘরে এসে বললেন, তুমি কি আজ খালার রুমে ঘুমাতে যাচ্ছ না? আমি তাকে জানালাম, না খালু, আজ আমি আসতে পারবো না। খালার পায়ে ব্যথা রয়েছে। আমার অবচেতন মনে যদি তার পায়ে লেগে যায় তবে তিনি কষ্ট পাবেন, সেটা আমি চাই না।